শার্টে সানগ্লাস ঝুলে সিরিয়াস হয়ে বলল। একদম এমপির বউ বউ লাগছে আপনাকে ম্যাম। এরা ফেক করে হেসে দিয়ে বলল, ধন্যবাদ। ওয়েলকাম ম্যাম, এবার চলেন। বলেই আদিল ইরাকে টেনে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এতক্ষণে মাগরিবের আজান পড়ে গেছে। ড্রয়িং রুমে হয়তো কেউ বসে নেই এখন। ইরা বেশ সংকোচে পড়ে গেল। তাকে এই পোশাকে দেখলে যদি কেউ কিছু বলে তখন কি হবে। ইরা অল্প অল্প করে হাঁটতে শুরু করলো। তাই দেখে আদিল ইরাকে কোলে তুলে নিয়ে বলল, ডায়েট করবা বুঝছো, দিন দিন মোটা হয়ে যাচ্ছ। ইরা মুহূর্তে কপাল কুঁচকে ফেলল। আমি একদম মোটা নই, আমি তো আর একটু মোটা হতে চাই, তাহলে আমায় আর একটু বেশি ভালো লাগবে। আম্মু বলেছে। কোনো দরকার নেই, তুমি এমনিতেই সুন্দর অ্যান্ড হট। আর তোমার হটনেস বাড়িয়ে নেবো, তখন আবার আমি উন্মাদ হয়ে যাব। আমাকে সামলাতে তুমি হিমশিম খেয়ে যাবে। ইরা লজ্জায় মুখ ঢেকে ফেলল। ছি, কি বাজে এই পুরুষের মুখে কি কোনো কিছুই আটকায় না। ইরাকে লজ্জা পেতে দেখে আদিল ভ্রু নাচিয়ে বলল, আমার 1 মাসের পুরাতন বউ এত বেশি লজ্জা পায়? ছি আদিল, ছি। এখনো বউয়ের লজ্জা হরণ করতে পারলে না তুমি? কথা বলতে বলতে আদিল ইরাকে নিয়ে বাড়ির বাইরে চলে এসেছে। ইরা কিছুটা সংকোচ করেই বলল, আমাকে এরকম ছেলেদের মতো জামা কাপড় পরালেন কেন? যদি কেউ দেখে ফেলতো তখন? ছি, কি লজ্জাটাই না পেতাম। আপনি আমার জন্মগত অধিকার বউ। আমি ছাড়া কখনো আপনাকে অন্য কারোর সামনে লজ্জা পেতে দেব না। আপনার লজ্জা হরণ করার প্রতিটি কারণেই থাকবে এই আদিল শিকদার। আদিল ইরাকে কোলে নিয়ে সোজা চলে গেল নিচে, যেখানে বাড়ির ছোট বড় সব ধরনের গাড়ি রাখা হয়। আদিল ইরাকে কোল থেকে নামিয়ে দিল। তারপর ভেতর থেকে একটা বাইক ইয়ামাহা R15 ভার্সেস 4 নিয়ে বেরিয়ে আসলো। একদম নতুন চকচক করছে বাইকটা। ইরা কখনো আদিলকে বাইক রাইড করতে দেখেনি। এই বাড়িতে আজও কয়টা গাড়ি কয়টা বাইক আছে তা ইরা জানে না। হয়তো বাইক রাইড করবে বলে আদিল ইরাকে এইরকম ড্রেস পরিয়ে নিয়ে আসলো। আদিল বাইক নিয়ে বেরিয়ে এলো। ইরা সামনে দাঁড় করিয়ে বলল, বাইকে ওঠো, কুইক। ইরা আর কপাল কুঁচকে ফেললো। আমরা এই রাতে বাইকে কেন যাচ্ছি? আমরা বড় গাড়ি করে যাই না? আদিল রাগে কটমট করে তাকাতেই ইরা বাইকের পেছনে উঠে বসলো। আদিল একটা হেলমেট পরিয়ে দিয়ে বলল, ধরে বসো, নয়তো রাস্তায় পড়ে গিয়ে তোমার কোমর সহ দাঁত ভেঙে যাবে। দরকার হলে পড়ে যাব, তাও আপনাকে ধরবো না। কেন, আমার শরীরে কি সমস্যা? কোনো সমস্যা নেই। যাবেন নাকি নেমে যাব? আদিল আর কোনো কথা বলল না, বরং বাইক নিয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। বাড়ি থেকে বের হতেই বাইকের স্পিড হাই টেনে বেরিয়ে গেল। রাতের ঠান্ডা বাতাসে শরীরের কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে ইরা। এতক্ষণে আদিলের পেটে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে ইরা। আদিল অল্প হেসে স্পিড কমিয়ে দিতে দিতেই বলল, আর একটু জড়িয়ে ধরো না জান, তা না হলে আমি সাইকেলের স্পিড নিয়ে বাইক চালাবো। ইরা তৎক্ষণাৎ আদিলের পেট থেকে হাত সরিয়ে গাড়ির ঘাড়ের এক সাইডে হাত দেয়। তা দেখে আদিলের মেজাজ চড়ক গাছ। দাঁতে দাঁত পিষে কিরমির করেই বলে উঠল, শালার কুত্তা কপাল, মনে হচ্ছে পেছনে বউ না কাজের খালা নিয়ে বাইক রাইড করছি। স্যাহ। ইরা ফিক করে হেসে দিল। ইরা আদিলের দুঃখটা বুঝতে পেরে আদিলের পেট জড়িয়ে ঘাড়ে মাথা রেখেই বলল, আর এখন কি মনে হচ্ছে? আচ্ছা, আমরা এই শীতের মাঝে এত রাতে এখানে কেন আসলাম? জুথি প্রায় 100 বার জিজ্ঞেস করে ফেলেছে ঈশানকে। ঈশান প্রত্যেকবার প্রশ্নটা এড়িয়ে গেছে। তাই দেখে জুথি ঈশানের ঠিক সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো, আমি বউ, আপনার ভুলে গেলে হবে নাকি? একটা প্রশ্ন আপনাকে আর কতবার করলে তার উত্তর আমি পাবো, আমাকে বলে দেন। ঈশান জুথিকে এক সাইড করে হাতে হাত গুজে বলল, আদিল এবং ইরা আসছে। এত রাতে কেন আসছে? জানি না। জুথি আর প্রশ্ন করে না, ঈশানকে বরং নিজেদের গাড়িতে গিয়ে বসে। বাইরে বেশ ঠান্ডা, হাত পা সহ সবকিছু জমে বরফ হয়ে যাচ্ছে। প্রায় ঘন্টা খানিক পর আদিল এবং ইরা বাইক নিয়ে চলে আসে একটা রেস্টুরেন্টের সামনে। বাইরে অতিরিক্ত ঠান্ডায় ইরার ফর্সা হাতগুলো টকটকে লাল হয়ে গেছে। আদিল ইরার মাথা থেকে এবং নিজের মাথা থেকে হেলমেট গুলোকে খুলে বাইকের ওপর রেখে দেয়। ইরার হাত ধরে নিজের কাছে টেনে আনে আদিল। তখনই খেয়াল করে ইরার হাত বরফ ছুঁই ছুঁই অবস্থা। তাই দেখে আদিল দ্রুত ইরার হাতটাকে প্যান্টের
প্যান্টের পকেটে দিতে বলে। রুমে থাকলে অন্য পদ্ধতিতে তোমার গা গরম করে দিতে পারতাম বউ। সো স্যাড, দুঃখ হচ্ছে তোমার জন্য। মুহূর্তে ইরা আদিলের পকেট থেকে হাত টেনে বের করে কপাল কুঁচকে ফেলল। বেহায়া লোক। জন্মগত থেকে। আদিল ফোনটা বের করে কল করলো ঈশানকে। ঈশান গাড়ির ভেতরে থাকায় কারোর চোখেই পড়েনি। ঈশান কল কেটে দিল এবং জুথিকে নিয়ে বেরিয়ে এলো গাড়ি থেকে। জুথি আর ঈশান সামনে এগোতেই দেখলো আদিল এবং ইরা। জুথি ইরাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। ইরাও সেম। ঈশান এগিয়ে গিয়ে দাঁড়ালো আদিলের পাশে এবং ঠোঁটে ঠোঁট কামড়ে হেসে বলল। ডু ইউ হাগ মি বেবি? আদিল কপাল কুঁচকে ফেলল। শালা, গা ঘেঁষাঘেঁষি স্বভাব তোর এখনো গেল না না? মুহূর্তেই ঈশান মুখটাকে বাংলা পাঁচের মতো করেই বলল। মুখে মধু অন্তরে বিষ। এত আনরোমান্টিক হলে জীবনে বাসর কেন? একটা বালও ছিটতে পারবি না। তাই নাকি? তাহলে তোর বোনকে পাঠিয়ে দিস। 1 মাস আগেই তোরে কানা হয়ে দান করে দিছি, কি ছিটতে পারছস? দেখ, তোর বোনকে ছোঁয়ার আগে ভ্যান ভ্যান শুরু করে দেয়। এখন জোর করে ছিঁড়তে চাইলে তোর বোন আমাকে সোজা গুলি করে মেরে দেবে। ঈশান ফিক করে হেসে দিয়ে শার্ট টেনেই বলল। দেখতে হবে না কার্বন, পুরাই জোস, হাজারে একটা। সবাই একসাথে দাঁড়িয়ে কিছু সময় নিয়ে কথা বলল, বিশেষ করে কালকের নির্বাচন নিয়ে। ঈশান এবং জুথি একটু আগে আগে এগিয়ে গেল। আদিল এবং ইরা একা ছেড়ে দিল কিছু সময় কাটানোর জন্য। তারা সাধারণত বেশ কিছু সময় বসা থেকে বের হয় না। আজকে যেহেতু বের হয়েছে তাহলে না হয় একটু পার্সোনাল সময় কাটাক। জুথি আর ঈশান চলে গেল রেস্টুরেন্টের ভিতরে। আদিল ইরার হাত ধরে রেখেছে আশেপাশে। হাইওয়ে বেশ অনেক গাড়ি। হুট করে আদিলের ফোনে একটা কল আসায় আদিল ইরার হাত ছেড়ে ফোনটাকে রিসিভ করে কথা বলতে শুরু করলো। হয়তো একটু বেশি ইম্পর্টেন্ট কল ছিল, তাই ইরা চুপচাপ পেছন পেছন হাঁটতে লাগলো। এদিক সেদিক তাকাতাকি করতে করতে দেখলো একটা ছোট্ট বাচ্চা বিড়াল রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। ইরা বেশ কিছু মিনিট দাঁড়িয়ে বিষয়টা লক্ষ্য করলো। বিড়ালটাকে দেখতে দেখতে আদিলের সাথে পা মিলিয়ে চলতে পারেনি ইরা। আদিল বেশ অনেকটাই সামনে এগিয়ে গেছে। ইরা আদিলকে দু একবার ডাকে কিন্তু আদিলের কান পর্যন্ত হয়তো সেই ডাক গিয়ে পৌঁছায় না। তাই ইরা দৌড়ে যায় বিড়ালটিকে বাঁচাতে। আশেপাশে হাইওয়েতে অনেক গাড়ি আসছে, যে একবার ভুলক্রমে সামনে এগোলে সাথে সাথে ধাক্কা লেগে জীবন নামের ছোট্ট পাখিটা উড়ে যেতে পারে। ইরা বিড়ালটিকে বাঁচানোর জন্য দৌড়ে গেল বিড়াল ছানার দিকে। আশেপাশে গাড়ির খেয়াল করেনি ইরা। ইরা রাস্তার মাঝে দৌড়ে গিয়ে কোলে তুলে নিল বিড়াল ছানাকে। কোলে তোলার সাথে সাথে অন্য আরেকটি গাড়ি ব্রেক উল্টে ঘুরে গেল। সাথে সাথে কয়েকটি গাড়ি উল্টে গেল। গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়ির সংঘর্ষে আগুনের স্ফুলিঙ্গ শুরু হয়ে যায়। আশেপাশে অতিরিক্ত আওয়াজে আদিল পাশ ফিরে তাকায়, ইরাকে খুঁজতে থাকে। কোথাও নেই। এদিক সেদিক তাকাতেও ইরাকে দেখতে না পেয়ে দৌড়ে আসে আগুনের স্ফুলিঙ্গ ঘর্ষণের কাছে। আশেপাশে হাজার হাজার গাড়ি সহ মানুষ দাঁড়িয়ে আছে। আতঙ্কে চিৎকার ও চেঁচামেচি করে উঠল। পাশে একটা বয়স্ক দারোয়ান বলে উঠল। ভিতরে একটি মেয়ে আছে, আগুন নেভাও, তাকে বাঁচাও। শব্দটা তৎক্ষণাৎ আদিলের মস্তিষ্ক জুড়ে বিচরণ করতে লাগলো। ইরা কোথায়? আশেপাশে চিৎকার, আগুনের ঝলসানো ভয়ঙ্কর আওয়াজে ঈশান সহ জুথি রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে আসে। আদিলের পাশে ইরাকে দেখতে না পেয়ে ঈশান দৌড়ে আদিলের কাছে ছুটে আসে। আদিল আগুনে ঝাঁপ দেওয়ার জন্য অগ্রসর হতে ঈশান আদিলের হাত শক্ত করে চেপে ধরে। জিজ্ঞাসা করে জানতে চায় কোথায় ইরা। আদিল কোনো এক ঘোরের মধ্যে আছে। দেখে ঈশান কোন রকম দু হাতে ধরে রেখেছে আদিলকে। আদিল চিৎকার করে ডাকছে ইরাকে। আদিলের এমন পাগলামো দেখে আশেপাশের সমস্ত মানুষ এসে আদিলকে সামলানোর চেষ্টা করে। আদিল রাস্তায় বসে আহাজারি করে কান্না করতে শুরু করলো। তার মনে হচ্ছে তার সবকিছু যেন জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। আদিল চিৎকার করে কাঁদছে, তার ভুলের জন্য সব হয়েছে। আদিল চিৎকার করে আল্লাহকে ডাকে। হে আল্লাহ, তুমি বাঁচিয়ে দাও আমার বউকে। আমাকে নিঃস্ব করে দিও না, রহম করো আল্লাহ, ফিরিয়ে দাও আমার বউকে। হাইওয়ে থেকে শুরু করে আশেপাশের সমস্ত জায়গায় গাড়ির স্পোলিং জড়িয়ে ভয়াবহ এক অগ্নিগিরির লাভা প্রবাহিত হচ্ছে। ঈশান আদিলকে ধরে শক্ত করে দাঁড়িয়ে আছে। এতক্ষণে ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নেভানোর কাজে লেগে পড়েছে।
রাস্তায় এক পাশ থেকে অন্য পাশের কাউকে ঠিক মতন দেখা যাচ্ছে না, ভয়ানক অগ্নিকাণ্ডের জন্য। মানুষ বলে পুরুষ নাকি কাঁদে না, এই কথাটা যেমন সত্যি তেমন ভুলও। আদিলের মতন একজন শক্তপোক্ত মানুষ জড়সড় হয়ে কান্না করছে, সাথে ঈশান, জ্যোতি ও তারা এদিকে সেদিকে তাকিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করলো ইরাকে। সবার মন বলছে ইরা ঠিক আছে, হয়তো সত্যি ঠিক আছে। যদি ঠিক থাকে ও থাকে তাহলে ইরা কোথায়? ফায়ার সার্ভিসের সব লোকেরা মিলে এতক্ষণে আগুন নেভানোর কাজ সম্পূর্ণ করে ফেলেছে। ঈশান সহ আদিল সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। আদিল ঈশানের হাতটাকে সরিয়ে দিয়ে একদিকে এদিক সেদিক খুঁজতে লাগলো ইরাকে। আশেপাশে সমস্ত মানুষ অবাক হয়ে দেখছে আদিলকে। কিছু কিছু মানুষ তো আদিলকে পাগল বলে সম্বোধন করছে। তাতেও বা কি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। নিঃশ্বাস আটকে আসছে, ভেতরের যে কষ্টগুলো বাইরে বেরিয়ে আসতে চাইছে বারবার। আদিল কাঁপা কাঁপা শরীর নিয়ে ইরাকে খুঁজতে লাগলো। এত বড় অগ্নি দুর্ঘটনা, এতক্ষণে সাংবাদিকরা সবকিছু প্রচার করে ফেলেছে। আশরাফ শিকদার সহ শিকদার পরিবারের সবাই ভীষণ রেগে গেছে আদিলের ওপরে। তেমনি টেনশনও করছে বেশ। আশরাফ শিকদার ইতোমধ্যে কয়েকবার কল করেছে আদিলকে, কিন্তু আদিল ফোন রিসিভ তো দূরেই থাক, কেটে পর্যন্ত দেয়নি। তারা কি ঠিক আছে কালকে নির্বাচন? আশরাফ শিকদার হাজারবার নিষেধ করে ফেলেছিলেন বাড়ির বাইরে যাওয়ার জন্য, কিন্তু তার অবাধ্য ছেলে কোনো কথাই না শুনে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অহনা শিকদার চেয়ারে বসে শক্ত গলায় আশরাফ শিকদারকে বললেন, এতবার নিষেধ করার পরও বাইরে যাওয়ার সাহস হলো কিভাবে? আশরাফ শিকদার সহ বাড়ির সবাই মিলে বড় টিভির পর্দায় চোখ বুলালেন। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখলেন। সবার মতন ইয়ান, রোশন সহ ইরার বাবা মা খবরটা দেখলেন টিভিতে। রোশন খবরটা পাওয়ার সাথে সাথে গাড়ি করে বেরিয়ে এসেছে। হয়তো আদিলের অতিরিক্ত আহাজারি করা কান্নার ভিডিও সাংবাদিকরা এতক্ষণে ছড়িয়ে দিয়েছে সবার মধ্যে। ইরা বিড়াল কোলে নিয়ে বসে আছে একটি চেয়ারে। বিড়ালটি থপথপে ফর্সা, তাই ইরার বেশ পছন্দ হয়েছে বিড়ালটিকে। আজকে বাড়িতে যাওয়ার সময় বিড়ালকে সাথে করে নিয়ে যাবে। দরকার পড়লে বাড়িতে যাবে না, তবু বিড়ালকে একা রেখে যাবে না। কয়েক মিনিটের বেশ মায়া লেগে গেছে বিড়ালের প্রতি ইরার। ইরা আদর করে কতগুলো চুমু দিয়ে ফেলেছে, এতক্ষণে তার হিসাব নেই। বিড়ালটাও কাচুমাচু হয়ে বসে আছে ইরার কোলে এবং ফিটফিট করে তাকিয়ে দেখছে বারবার ইরাকে। ইরা হয়তো ভুলে গেছে সে এইখানে একা আসেনি, সাথে তার স্বামীও এসেছিল। ইরা যেন এবার উঠে দাঁড়ালো আদিলকে খুঁজতে। ইরা একটু সামনের দিকে এগোতেই দেখলো আদিল হন্তদন্ত পায়ে কিছু একটা খুঁজছে, তাই ইরা এগিয়ে গেল আদিলের দিকে। ইরা বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে ডেকে উঠলো আদিলকে। শিকদার সাহেব। একটি ডাক দেওয়ার সাথে সাথে আদিলের শান্ত মস্তিষ্কে ডাকটা পৌঁছে যায়। আদিল পেছন ফিরে তাকায় ইরার দিকে। ইরাকে এক পলক দেখার সাথে সাথে ছুটে আসে ইরার কাছে। ইরাকে খুব বেশি স্বাভাবিক লাগছে দেখতে, না কোনো টেনশন আছে। আদিল ইরার সামনে দাঁড়াতেই ইলা বলে উঠল, আমি বিড়ালটিকে বাসায় নিয়ে যাব কিন্তু। ইরার কথার মাঝেই আদিল ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল ইরার গালে। আদিল দাঁতের দাঁত মিশিয়েই বলল, কোথায় ছিলে এতক্ষণ? ইরাকে থাপ্পড় মারার সাথে সাথে ইরা গালে হাত দিয়ে ঝরঝর করে কেঁদে উঠল। একটা প্রশ্ন করার জন্য কেউ কাউকে থাপ্পড় মারে, তাই ইরা গাল ফুলিয়ে প্রশ্নের উত্তর না করে উল্টো ঘুরে হাঁটতে শুরু করে। তাই দেখে আদিল মেজাজ হারিয়ে ইরার বাহু টেনেই বলল। কোথায় ছিলে এতক্ষণ? আদিলের রাগের গভীরতা বুঝতে পেরে ইরা গালে হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে ইশারা করে চেয়ারের দিকে আঙুল তাক করেই বলল, ওইখানে বসেছিলাম। আপনি তো আমাকে রেখে চলে গিয়েছিলেন আগে আগে, এখন এত দরদ দেখাতে আসছেন কেন? আদিল দাঁতে দাঁত পিষিয়েই বলল, অসভ্য মেয়ে, ভুল করে আবার মুখে মুখে তর্ক করিস? এক থাপ্পড় সবগুলো দাঁত ফেলে দেবো বেয়াদব। ইরা রাগে কটমট করে উঠল। মেরে দিন আমায়। আদিল ইরার বাহু টেনে নিজের কাছে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরেই বলল। মিস বউ, আমি তো ভেবেছিলাম। এরা অবাক হয়ে যায় আদিলের কর্মকাণ্ডে। সেকেন্ডে সেকেন্ডে মানুষ কিভাবে পোল্ট্রি খায়। এক লোক তো দেখি গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়। ইরা আদিলের কপট ছাড়ানোর চেষ্টা করলেও আদিল ছাড়ে না ইরাকে। আশেপাশে মানুষের উপস্থিতি বুঝতে পেরে ইরা বলে উঠল,
আশেপাশের সবাই নাটক সিনেমা দেখছে, তাও আবার ফ্রিতে। মুহূর্তেই আদিল ইরাকে ছেড়ে দিয়ে ইরার 5 আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে সাথে সাথে করে সবার সামনে থেকে ইরাকে নিয়ে চলে আসে। ঈশান এবং জুথি বেশ কিছুটা স্বস্তি পেয়ে এগিয়ে যায় সামনের দিকে। রোশন প্রায় অনেক দূরে দাঁড়িয়ে বিষয়টা লক্ষ্য করে দেখছিল। ইরা ঠিক আছে ভেবে একটা দীর্ঘশ্বাস নেই। তবে ইরার খুব কাছে আদিলকে দেখে অনেকটাই অস্বস্তি বোধ করে রোশন। কোনো রকম ইগনোর করে গাড়িতে গিয়ে বসে রোশন। আদিল আশরাফ শিকদারকে কল দিয়ে সবটাই জানিয়ে দিয়েছে। আশরাফ শিকদার প্রথমে একটু রাগারাগি করলেও পরে সবাই ঠিক আছে শুনে স্বস্তি পায় এবং আদিল ইরাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে ফোন কেটে দেন। ইরা জ্যোতির পাশে চেয়ারে ছোট্ট বিড়ালটিকে নিয়ে কাচুমাচু হয়ে বসে আছে। বিড়াল ছানাটা তো তার বেশ পছন্দ হয়েছে। এখন যদি আদিল নিষেধ করে বিড়াল ছানাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, তখন কি হবে? এরা শক্ত করে ধরে রেখেছে বিড়ালটাকে। আদিল দীর্ঘশ্বাস টেনে চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে আছে। আদিলকে চুপচাপ দেখে ঈশান দুষ্টুমির ছলেই আদিলকে বলল, বিশ্বাস কর, তোকে দেখলে একদমই হিরো আলমের বিশ্বাস কর, তোকে দেখে একদম হিরো আলমের মতো লাগছে। আদিলের শান্ত মস্তিষ্কটা বিগড়ে গিয়ে হকচকিয়ে উঠল। শালা, তুই আর তুলনা করার জন্য মানুষ পেলি না, সোজা চলে গেলি হিরো আলমের কাছে। আদিল একবার হাত ঘড়িতে সময়টা দেখে নিল। ঠিক 11টা 59 মিনিট। আর মাত্র 1 মিনিট, তারপর 12টা বেজে যাবে। নতুন একটি দিন শুরু হবে এবং খুব সুন্দর একটি মুহূর্ত। আদিল মনে মনে অল্প হেসে নিল। ঠিক 12টা বেজে উঠতেই আদিল হাত দিয়ে ইশারা করার সাথে সাথে রেস্টুরেন্টে ভিন্ন রকমের লাইটের আলো জ্বলজ্বল করে জ্বলে উঠল। সেই সাথে বিভিন্ন রকমের ফুল বেলুন তো আছেই, সাথে সাথে বেশ সাউন্ডে মিউজিক বেজে উঠল। হঠাৎ এমন ভাবে হওয়াতে সবাই বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। লাইটের অল্প অল্প আলোতেই আদিলের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মুখে একরাশ হাসি নিয়ে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা বিষয়টা বুঝে উঠতে আসে আদিলের দিকে। তখনই আদিল আবারও হাত দিয়ে ইশারা করতেই আশেপাশের সবাই একসাথে তালে তাল মিলিয়ে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ মিসেস ইরা শিকদার। ইরা অবাকের শীর্ষে পৌঁছে যায়। ইরার তো মনেই ছিল না আজকে তার জন্মদিন। যদি জন্মদিনই হয় তাহলে কেন তার আব্বু আম্মু কল করলো না তার সাথে দেখা কেন করলো না? মুহূর্তে ইরার মুখটা ফ্যাকাশে হয়ে উঠলো। সে হয়তো ভুলে গেছে জন্মদিন এখনই শেষ নয়, শুরু। আদিল এগিয়ে গেল ইরার দিকে। সাথে সাথে বড় লাইটের আলো জ্বলজ্বল করে জ্বলে উঠলো। চারপাশে এত এত মানুষ যাদেরকে ইরা আগে কখনো দেখেনি। এরা কারা? তখনই আদিল ইরার কানে ফিসফিস করেই বলল, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বউ। তোমার ছোট্ট জীবনটা ফুলের মতো সুন্দর, মনোমুগ্ধকর হোক। এরা থ্যাংক ইউ জানিয়ে ফের আবারও এদিক সেদিক তাকাতাকি করছে। তাই দেখে আদিল বলে উঠল, নার্ভাস ফিল করছো? এদেরকে আউট করে দেবো? আদিলের অনাকাঙ্ক্ষিত কথায় ইরার বুঝতে বাকি রইল না। আদিল রেস্টুরেন্টটা বুক করে নিয়েছে। ইরার জন্মদিন আজ তা আদিল কিভাবে জানলো? তাই ইরা আদিলকে প্রশ্ন করতে চাইলে আদিল ইরার ঠোঁট চেপে বলল, সব বলবো পরে, একান্তে বসে, এখন নয়। বলেই আদিল ইরার 5 আঙুলের হাত গুজে এগিয়ে নিয়ে গেল সামনের দিকে। রেস্টুরেন্টের কিছু স্টাফ মিলে বড় একটি কেক নিয়ে আসলো। এনে আদিল এবং ইরার সামনে বড় একটা টেবিলে রাখলো। পাশেই জুথি এবং ঈশান দাঁড়িয়ে। তাদের কাছে এখন সবটাই ধোঁয়াশার মতো পরিষ্কার। সবাই খুব আনন্দিত। ইরা একরাশ হাসি নিয়ে আদিলকে উদ্দেশ্য করেই বলল, জানেন, আগে কখনো কেউ আমাকে এমন ভাবে উইশ করেনি। ধন্যবাদ আপনাকে। আদিল অল্প হেসে খুব স্বাভাবিক ভাবেই বলল। কেকটা কাটুন ম্যাম, সবাই অপেক্ষা করছে। বলেই আদিল ইরার হাত ধরে কেকটা কাটতে শুরু করলো। পাশের সবাই জোরে জোরে জন্মদিনের শুভেচ্ছা জানালো। আদিল কেকের এক টুকরো ইরার মুখে খাইয়ে দিয়ে বলল, ভালোবাসি বউ তোমাকে, বড্ড বেশি। সারা জীবন তুমি আমার সাথে থাকলে তোমাকে এর থেকেও বড় বড় সারপ্রাইজ দেবো, ট্রাস্ট মি বউ। ইরা অল্প হেসে কেকের এক টুকরো আদিলের মুখে দিয়ে বলল, আমার লোভ দেখাবেন না, বাচ্চা নই আমি। আদিল মুখটাকে গম্ভীর করে পকেটে থেকে একটা ডায়মন্ডের রিং ইরার হাতে পরিয়ে দিয়ে ফের আবারও একটা হাতে চাবি রিং দিয়ে বলল, বাইরে যে উপহারটা আছে তা দেখলে না আবার একলা হয়ে আমার কোলে উঠে বসো।
ইরা কপাল কুঁচকে ফেলল। চুপ করুন বেহায়া লোক। পরপর ইরা সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল। হ্যালো, আদিল কপাল কুঁচকে ফেলল। এখনো ঘুমাওনি যে? ঘুমিয়ে পড়বো কিছুক্ষণ, কেবল পড়া শেষ করেছি। ও, কেমন হয় এক্সাম? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এত রাতে জেগে আছেন? কালকে ভাইয়ার নির্বাচন, কিছু কাজ করছিলাম তাই। তুমি ভোট দিতে আসবে তো? যাবো এক্সাম শেষ করে। তাহলে কি আমাদের দেখা হবে? দেখা হওয়াটা কি খুব দরকার? ভালো হয়। এখন রাখি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।